দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, প্রাণহানি ৩,৩৬৫, নতুন শনাক্ত ২,৬১১ জন। ভারতে একদিনে করোনায় সর্বোচ্চ ৯৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১,৪০০-র বেশি। কেরালায় রানওয়ে থেকে ছিটকে ২ টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান, পাইলট সহ নিহত ১৮ জন। বৈরুত বিস্ফোরণে বিদেশি ষড়যন্ত্র খতিয়ে দেখা হচ্ছে, অস্ত্র মজুদের দাবি নাকচ হিজবুল্লাহর। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি ফারহানা লোপা। শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। শুরুতেই বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণের খবর। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ৩,৩৬৫ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২,৬১১ জন। এ নিয়ে মোট আক্রান্ত ২,৫৫,১১৩ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে দেশের করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় মোট ১১,৭৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত ১,০২০ জন। সারা দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা ১,৪৬,৬০৪ জন। সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এদিকে করোনায় বিশ্বে ২৪ ঘন্টায় ২,৮৩,০০০ নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬,৫০০-এর বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। একদিনের সর্বোচ্চ ৯৪০ জন নিয়ে ভারতে মৃত্যু ৪২,০০০-এর বেশি। বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৭,২৩,০০০-এর বেশি। শনাক্ত ১,৯৫,০০,০০০ ছাড়িয়েছে। করোনা সংক্রমণে বিশ্বে তৃতীয় ও দক্ষিণ এশিয়ায় শীর্ষে অবস্থান ভারতের। শনিবার সর্বোচ্চ ৯৪০ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ৬১,০০০ নতুন শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ২০,৮৬,০০০। সপ্তাহের শুরুতে কিছুটা কমলেও গত ৩ দিনে করোনায় আবারও বেড়েছে প্রাণহানি। গত ২৪ ঘন্টায় বিশ্বে ৬,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। করোনায় ধুঁকছে লাতিন আমেরিকা। কলম্বিয়া, চিলি, পেরুতে বাড়ছে মৃত্যু। ১ লাখ প্রাণহানির দ্বারপ্রান্তে ব্রাজিল। মেক্সিকোয় মৃত্যু ছাড়িয়েছে ৫০,০০০। দ্বিতীয় ধাপের সংক্রমণে ফের কড়াকড়ি আরোপ করতে শুরু করেছে ভিয়েতনাম। জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিল মানুষ। কিন্তু জুলাইয়ের শেষে দেখা দেয় নতুন সংক্রমণ, ঘটে প্রথম প্রাণহানি। কিন্তু কোথা থেকে দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হলো তা এখনও অজানা। দ্বিতীয় ধাপের সংক্রমণে নাকাল অস্ট্রেলিয়াও। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। শুক্রবার একদিনে ৪৫০ নতুন রোগী শনাক্ত হয় ভিক্টোরিয়া রাজ্যে। প্রাণ গেছে ১২ জনের। ইউরোপের ইতালিতে আবার বেড়েছে করোনা সংক্রমণ। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৫৫২ জন। এর মধ্যে ভেনেতো অঞ্চলেই আক্রান্ত ১৮২। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের কেরালায় বিমান দুর্ঘটনায় ২ পাইলট সহ ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ১৭৩ জন। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার স্থানীয় সময় রাত ৮:৩০টার দিকে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে ২ টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়ার বোয়িং 737। শুক্রবার সকাল থেকেই তুমুল বৃষ্টি হচ্ছিল কেরালায়। এরই মধ্যে দুবাই থেকে কেরালার কোঝিকোড়ে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিলেন এয়ার ইন্ডিয়ার বোয়িং 737-এর পাইলট। ২ দফা অবতরণ চেষ্টার আগে বেশ কয়েকবার আকাশে চক্কর দিয়েছিল বিমানটি। প্রবল বৃষ্টির কারণে রানওয়ে পিচ্ছিল থাকায় ১০ নম্বর রানওয়ে থেকে ছিটকে নিচে পড়ে ২ টুকরো হয়ে যায় বিমানটি। তবে তাতে আগুন ধরেনি। তাহলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত বলে মত বিশেষজ্ঞদের। গভীর রাত পর্যন্ত ভেঙে পড়া বিমান থেকে যাত্রীদের উদ্ধারে কাজ করে কেরালা পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর যৌথ দল।
করোনা মহামারীতে বিদেশে আটকে পড়াদের ফেরতের সরকারের বিশেষ ফ্লাইট ছিল এটি। দুর্ঘটনার সময় ১৭৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, ১০ জন শিশু, ২ জন পাইলট ও ৪ জন বিমানকর্মী ছিলেন। এই ঘটনায় ২০১০ সালের বেঙ্গালুরু বিমান ঘটনার ছায়া দেখছেন অনেকে। ২০১০ সালের ২২ মে দুবাই থেকেই বেঙ্গালুরু বিমানবন্দরে এসে নামার সময় ছিটকে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। পাহাড়ের পাশে পড়ার পরে সেটিতে আগুন ধরে যায়। ১৬০ জন যাত্রী ও ৬ জন পাইলট ক্রুর মধ্যে ১৫৮ জনই মারা যান। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের কেরালার কোঝিকোড়ে বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। ৯ বছর আগেই এমন সতর্কতা দিয়েছিলেন দেশটির বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা। পাহাড়ের ওপর অপেক্ষাকৃত ছোট রানওয়ে, পাশাপাশি আশপাশে খাত থাকায় এটি ব্যবহার ঝুঁকিপূর্ণ বলে ১ বছর আগে সতর্ক করা হয় ডিজিসি এর প্রতিবেদনে। বিমান চলাচলের ভাষায় কোঝিকোড়ে টেবিলটপ বিমানবন্দর। এই ধরনের বিমানবন্দরের ক্ষেত্রে রানওয়ে থাকে পাহাড় বা মালভূমির ওপরে, তারপরেই থাকে গভীর খাদ। ফলে এমন বিমানবন্দরে বিমান নামানো কঠিন। কোঝিকোড়ে বিমানবন্দরে বিমান ওঠানামায় নিরাপত্তা নিয়ে ২০১৯ সালে প্রশ্ন তুলেছিল ডিজিসিএ। বিমানবন্দর কর্তৃপক্ষকে শো কজ নোটিশও দেওয়া হয়। এরও আগে ওই বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার ব্যাপারে সতর্ক করেছিলেন এয়ার সেফটি এক্সপার্ট ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন। ৯ বছর আগে দেয়া সেই সতর্কবার্তায় তিনি বলেছিলেন, পর্যাপ্ত সেফটি এরিয়া না থাকায় কোঝিকোড়ে বিমান ওঠানামা একেবারেই নিরাপদ নয়। কিন্তু এরপরও আগের মতোই চলতে থাকে বিমান ওঠানামা। কেরালার ৪টি বিমানবন্দরের মধ্যে কোঝিকোড়ে রানওয়ে সবচেয়ে ছোট, আবার অবস্থানও পাহাড়ের ওপর, ফলে ঝুঁকি বেশি। নিরাপত্তা ইস্যুতে কোঝিকোড়ে বিমানবন্দর ব্যবহার আগেই বন্ধ করেছে বোয়িং 777 এবং এয়ারবাস 330-র মতো বড় বিমান। যদিও শুক্রবারের দুর্ঘটনার জন্য রানওয়েকে দায়ী করতে রাজি নন কংগ্রেস নেতা শশী থারুর। তার মতে, রানওয়েতে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার তথ্যই বলে দেয় এতে কোনো ত্রুটি নেই। বিমান দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়াকেই দায়ী করেন তিনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিমে এবার বৈরুত বিস্ফোরণের ঘটনায় বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা করছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে বৈরুতে বিস্ফোরক মজুদের সঙ্গে হিজবুল্লাহর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ। গত মঙ্গলবারের বিস্ফোরণে ১৫৭ জন নিহত হয়েছেন, আহত ৫,০০০-এর বেশি। মঙ্গলবারের বিস্ফোরণে পুরো বৈরুত শহর কেঁপে উঠেছিল। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বৈরুতের বন্দর এলাকা থেকে বড় কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। এর কিছুক্ষণের মধ্যে বিকট বিস্ফোরণে গাড়ি ও স্থাপনা উড়ে যেতে দেখা যায়। ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত কমিটিকে ৪ দিনের সময় বেঁধে দিয়েছে দেশটির সরকার। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জানান ৩টি পর্যায়ে তদন্ত চলছে। প্রথমত, কিভাবে ওই বিস্ফোরক গুদামে মজুত করা হয়েছে। দ্বিতীয়ত, অবহেলা বা দুর্ঘটনাজনিত কারণে ওই বিস্ফোরণ হয়েছে কিনা। এবং তৃতীয়ত, বাইরের হস্তক্ষেপের সম্ভাবনা। এ সময় দায়ীদের সর্বোচ্চ সাজার ঘোষণা দেন মিশেল আউন। তবে ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়ার সম্ভাবনা নাকচ করেন তিনি। বলেন, এতে সময়ক্ষেপণ হবে। আমাদের বুঝতে হবে, তদন্তে বেশি সময় নেওয়ার সুযোগ নেই। যত দ্রুত সম্ভব সত্যটা জানতে হবে, কারণ বিলম্বিত ন্যায় বিচার মোটেই ন্যায় বিচার নয়। বৈরুত বন্দরের নিরাপত্তার দায়িত্ব ছিল হিজবুল্লাহর নিয়ন্ত্রণে। তাই এই বিস্ফোরণের দায় হিজবুল্লাহ এড়িয়ে যেতে পারে না বলে মনে করেন বিশ্লেষকেরা। তবে বন্দরে বিস্ফোরক মজুদের সঙ্গে হিজবুল্লাহর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন সংগঠনের প্রধান। বিস্ফোরণের বিষয়ে দুঃখ প্রকাশ করে এ সুষ্ঠু তদন্ত দাবি করেন হাসান নাসরুল্লাহ। একই সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে বিস্ফোরণে বিধ্বস্ত বৈরুতে ফুঁসছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় সরকারের গাফিলতি দেখছে তারা। তবে বন্দর কর্মকর্তারা দুষছেন বিচার বিভাগকে। তারা বলছেন, জব্দ রাসায়নিকের ঝুঁকির কথা জানিয়ে 18 বার চিঠি দিয়েও সাড়া পাননি তারা। ২০১৩ সেপ্টেম্বর জর্জিয়ার বাটুমি থেকে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে মোজাম্বিক যাচ্ছিল মলডোভিয়ান পতাকাবাহী রাশিয়ান কার্গো এমভি রোসাস। তবে যাত্রাপথে ত্রুটি দেখা দেওয়ায় বৈরুত বন্দরে নোঙর করে জাহাজটি।
পরিদর্শন শেষে জাহাজটির সমুদ্রযাত্রা নিষিদ্ধ করেন বন্দর কর্মকর্তারা। এতে দেশে পাঠিয়ে দেওয়া হয় জাহাজের বেশিরভাগ কর্মীকে। বন্দরে থাকার ব্যয় বিপুল হওয়ায় এমভি রোসাসের স্বত্ব ত্যাগ করেন মালিক। 2014 সালে অ্যামোনিয়াম নাইট্রেটের চালানটি ওয়ারহাউসে সরিয়ে নেয় বন্দর কর্তৃপক্ষ। নির্দেশনা ছিল এই রাসায়নিক নিলামে বিক্রি বা ধ্বংস করে ফেলার। লেবাননের গণপূর্তমন্ত্রী মিশেল নাজি জানিয়েছেন, এই রাসায়নিকের তথ্য পান বিস্ফোরণের মাত্র 11 দিন আগে। দুর্ঘটনার আগের দিন বন্দরের জেনারেল ম্যানেজার হাসান কোরাইতেমের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে 6 বছরের বেশি সময়ে বিপজ্জনক এই রাসায়নিকের বিষয়টি সুরাহা না হওয়ায় ক্ষোভে ফুঁসছে দেশটির জনগণ। সরকারের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা চাইছে তারা। জনগণ ফ্রান্স সহ ইউরোপের দেশগুলোর কাছে সাহায্যের আহ্বান জানাচ্ছে, লেবানন সরকারকে নয়। সরকার নাগরিকদের কথা ভাবছে না, তাই আমরাও সরকার নিয়ে চিন্তিত নই। বিস্ফোরণের প্রাণহানির পাশাপাশি বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে লেবানন। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম সহ 10 কর্মকর্তার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হংকংয়ের স্বায়ত্তশাসন খর্ব করায় ট্রাম্প প্রশাসনের ট্রেজারি বিভাগ শুক্রবার 11 চীনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞার কারণে হংকংয়ের এই 11 কর্মকর্তার যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এছাড়া ওই কর্মকর্তার সঙ্গে কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না মার্কিনিরা। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র হংকংয়ের জনগণের পাশে আছে এবং স্বায়ত্তশাসন ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বেইজিং বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন পাশ করায় এবং সেই আইন বাস্তবায়নে এই 11 জন ভূমিকা রাখায় তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল যুক্তরাষ্ট্র। হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন কানেকটিকাট রাজ্যের প্রায় 5 লাখ মানুষ। বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ঠিক হতে 1 সপ্তাহের বেশি সময় লাগবে বলে জানিয়েছে রাজ্যের গভর্নর। হারিকেন ইসাইয়াস আঘাতের 3 দিন পার হলেও বিদ্যুৎহীন অবস্থার মধ্যেই উদ্ধার কাজ চালাতে হচ্ছে কর্মীদের। সোমবার স্থানীয় সময় রাত 11টায় ঘণ্টায় 136 কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা উপকূলবর্তী এলাকায় আঘাত হানে হারিকেন ইসাইয়াস। এরপর ঝড়টি সাউথ ক্যারোলাইনা হয়ে নিউ ইয়র্কের ওপর দিয়ে বয়ে যায়। নর্থ ক্যারোলাইনা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এলাকার 34 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের আঘাতে ঘরবাড়ি সহ বেশ কিছু গাছ উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় অনেক যানবাহন। ইউক্রেনের একটি কোম্পানি তৈরি করছে পরিবেশ বান্ধব সানগ্লাস আর চশমার ফ্রেম, আর এজন্য তারা ব্যবহার করেছে কফির বর্জ্য। পরিবেশ বান্ধব এবং একই সাথে ফ্যাশনেবল এসব সানগ্লাস। চিরাচরিত প্লাস্টিকের ফ্রেম বানানোর চিন্তা থেকে বেরিয়ে নতুন এই কফির ফ্রেম বানানোর পরিকল্পনা করেন ম্যাক্স গ্যাভরিলেঙ্কো। কফির বর্জ্য থেকে আসবাবপত্র, কাপ, কালি ও জ্বালানি তৈরির ঘটনা অনেকেই শুনেছেন, কিন্তু চশমা বা সানগ্লাসের ফ্রেমের বিষয়টি একেবারেই নতুন। চশমায় নতুনত্ব আনতেই এ ব্যাপারে উদ্যোগ নেন ইউক্রেনের ম্যাক্স গ্যাভরিলেঙ্কো। বীজ থেকে কফি তৈরি হওয়ার পর যে গুঁড়োটা থেকে যায় সেটা ব্যবহার করা হয় চশমার ফ্রেম তৈরিতে। কফির গুঁড়োকে ফ্ল্যাক্স এবং কিছু ভেষজ তেলের সঙ্গে মিশিয়ে তা ফেলা হয় ছাঁচে। তারপর ডিজিটাল মেশিনের মাধ্যমে এই ছাঁচ কেটে তৈরি করা হয় চশমার ফ্রেম। ডিজিটাল মেশিনে কফির বর্জ্য প্রক্রিয়াজাত করার পর একটা চশমার ফ্রেমের আকৃতি হয়। এরপর সেটা পলিশ করে অন্যান্য অংশগুলো যুক্ত করা হয়, কাঁচ লাগানো হয়। এরপর এটা পরার জন্য পুরোপুরি প্রস্তুত। প্লাস্টিকের তুলনায় কফি দিয়ে তৈরি এই চশমার ফ্রেম 100% পূর্ণ ব্যবহারযোগ্য। পরিবেশ বান্ধব হওয়ায় এ উদ্যোগ সাড়া ফেলেছে ক্রেতাদের মধ্যে। বিশ্বে প্রতিদিন 20 লাখ কাপ কফি খাওয়া হয়। সেই কফির ব্যাপক পরিমাণ বর্জ্য ফেলে দেওয়া হয়। এগুলো অনেক কাজেই আসতে পারে। আমি সানগ্লাস তৈরির চিন্তা করি কারণ সারা জীবন আমি এটা নিয়েই ভেবেছি। এটা শুরু মাত্র। এরপর আমরা প্লেট, টুথব্রাশ, ফোনের কভার তৈরির চিন্তাও করছি। এগুলো দারুণ, আমার ডিজাইনটা ভালো লেগেছে। আমি যদিও কফি পছন্দ করি না, কিন্তু কফির তৈরি সানগ্লাস আমার ভালো লাগে। এটা পরিবেশ বান্ধব। বর্তমানে পুরো বিশ্বে পরিবেশগত যে পরিস্থিতি, সেক্ষেত্রে সব দেশের এমন পদক্ষেপ নেওয়া জরুরি।
এসব সানগ্লাসের দাম পড়বে $89 থেকে $139। দাম নির্ধারণ হবে মডেলের ওপর। স্থানীয় ক্যাফে এবং অনলাইনেও বিক্রি হচ্ছে এসব সানগ্লাস। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছে আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।